ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এখানে বলা আছে হচ্ছে চাপের কথা। তো চাপ বিষয়টা খুবই মজার। আমরা যদি হচ্ছে বৃত্তের মধ্যে, যদি আমরা বৃত্তের মধ্যে কোনো একটা অংশ অর্থাৎ পরিধি থেকে যদি কোনো একটা অংশ কেটে নেই, তাহলে কি হবে, সেখানে একটা চাপ তৈরি হবে। বৃত্তের পরিধির মধ্যে যদি কোনো একটা অংশ আমরা কেটে নেই, তখনই কি হবে, বৃত্তের চাপ তৈরি হবে। তো দেখেন চাপটা আসলে কি। চাপটা খুব সিম্পল একটা বিষয়। আহ, সেটা হচ্ছে যদি আমরা আমাদের এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এই বৃত্তের উপর আমি এখানে আর এখানে এইটুকু দূরত্ব কেটে নিলাম, অর্থাৎ এইটুকু আমি কেটে নিলাম। না, আমাদের পরিধি থেকে এইটুকু কেটে নিলাম। এই যে অংশটা, এই যে অংশটা কেটে নিলাম, এটাকে বলা হচ্ছে বৃত্তের চাপ। তো এরকম ভাবে আমি যে কোনো জায়গা থেকে যদি কাটি, আমি যদি এটুকু কাটি, তাহলে কি হবে, বৃত্তের চাপ তৈরি হবে। তো যদি পরিধির কোনো একটা অংশ কাটি, সেটাকে আমরা কি বলতে পারি, বৃত্তের চাপ বলতে পারি। আর এই বৃত্তের চাপটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ হচ্ছে বৃত্তের চাপ কিছু ঘটনা সৃষ্টি করে। ঘটনাগুলো কি কি, বৃত্তের চাপ যেখানে থাকবে, সেখানে যদি আমরা বৃত্তের সাথে কেন্দ্রের সাথে যদি একটা সম্পর্ক তৈরি করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বৃত্ত কলা তৈরি হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা এখানে বৃত্তের যে চাপ আছে, ধরেন এটা বৃত্তের চাপ, আমরা যদি বৃত্তের চাপটাকে কেন্দ্রের সাথে যোগ করি, অর্থাৎ এটা ধরেন কেন্দ্র, ধরেন এখানে কেন্দ্র আছে, আমরা এই কেন্দ্রের সাথে বৃত্তের চাপে কানেক্ট করলাম, করার পর একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করলাম। আর আবদ্ধ ক্ষেত্র তৈরি করলে কি হবে, এই যে আবদ্ধ অংশটা, এই আবদ্ধ অংশটা কি হয়ে গেল, একটা নতুন একটা নাম হয়ে গেল এটার, সেটা হচ্ছে বৃত্ত কলা। তাহলে চাপটা হচ্ছে পরিধির উপর যে কোনো একটা অংশ আপনি কেটে নিলেন। আর আহ, যদি আমরা হচ্ছে এই পরিধির সাথে বৃত্তের কেন্দ্রের যদি সম্পর্ক তৈরি করি, মানে চাপের সাথে যদি কেন্দ্রের সম্পর্ক তৈরি করি, তাহলে যে আবদ্ধ অংশটা তৈরি হবে, তখন সে আবদ্ধ অংশটা হবে বৃত্তের কলা বা বৃত্ত কলা। এটা আমি একটু পরে দেখবো। এখন আমরা চাপের কথা একটু বলি। তো এই যে বৃত্তের চাপ, তো বৃত্তের চাপটা কি করে, বৃত্তের চাপের সাথে জে এর একটা সম্পর্ক আছে। যেমন আমি যদি হচ্ছে এখানে আহ এটা আমাদের পরের স্লাইডে থাকার কথা, আমরা পরের স্লাইড সহই দেখি। ধরেন আমি পয়েন্ট একটু পড়ি সবাই। একটি যে বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে, একটি যে বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে, আমি হচ্ছে এখানে একটা জে নিচ্ছি। ধরেন আমি এই বরাবর একটা জে নিচ্ছি, এটা তো জে অবশ্যই, কারণ বৃত্তের পরিধি দুইটা বিন্দু এখানে ছেদ করেছে। তো এই যে আমি জেটা টানলাম, তখন কি হলো, এখানে এই পাশে একটা চাপ তৈরি হলো। এই যে এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে এটা একটা চাপ, মানে এখান থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে এখান পর্যন্ত, এটুকু হচ্ছে একটা চাপ। আবার এই অংশটা, অর্থাৎ এই সবটা হচ্ছে একটা চাপ। আবার ডান পাশের যে অংশটা যদি আমরা বলি, এই অংশটার কথা যদি যদি বলি, তাহলে এখানে কি হবে, একটা চাপ তৈরি হবে। তার মানে যদি আপনি জে এর কথা বলেন, তাহলে বৃত্তের একটা জে বৃত্তকে সমান দুইটা চাপে বিভক্ত করবে। তাহলে যেখানেই জে থাকবে, সেখানে তার দুই পাশে দুইটা চাপ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা এই জেটাকে যদি স্পেশাল জে এর কথা বলি, অর্থাৎ আমরা যদি বলি এই জেটা হবে ব্যাসের কথা, অর্থাৎ যদি আমরা বলি যে এই জেটা হচ্ছে ব্যাস, যদি ব্যাস হয়, তাহলে চাপ দুইটা কি হবে, সমান দুই ভাগে ভাগ হবে। আমরা জানি এই বৃত্তের যে ব্যাস আছে, সেটা কি হয়, কেন্দ্র বরাবর যায়, আর কেন্দ্র বরাবর গেলে অটোমেটিক পরিধিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে বৃত্তের এই কেন্দ্র বরাবর যে জেটা, সেটাকে আমরা বলি ব্যাস। আর এই কেন্দ্রগামী জেটা কি করবে, বৃত্তকে সমান দুইটা চাপে ভাগ করবে। অর্থাৎ এই অংশের চাপের দৈর্ঘ্য যদি হয় 6 সেন্টিমিটার, তাহলে এই অংশের চাপের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। কিন্তু যদি ব্যাস না হয়, অন্য যে কোনো জে হয়, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এক পাশে কতটুকু হবে, আরেক পাশে কতটুকু দৈর্ঘ্য হবে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি আমরা বৃত্তকে যদি বৃত্তের মাঝখান দিয়ে যদি যদি কোনো একটা জেট আনি, তাহলে যেটা হচ্ছে বৃত্তকে সমান দুইটা চাপে ভাগ করবে, তখনই যখন ওই জেটা হবে ব্যাস। আর নর্মালি একটা জে কি করে, বৃত্তকে সমান দুইটা চাপে ভাগ করে। আর যেখানে চাপ থাকবে, সেখানে থাকবে যে বৃত্ত কলা। ঠিক আছে, যেখানে চাপ থাকবে, আদারটা শেষ হোক।
আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি বৃত্তের কেন্দ্রগামী যে হয় তাহলে সেক্ষেত্রে সমান দুইটা চাপে ভাগ করবে, এটা বলছিলাম। আর বলছিলাম হচ্ছে যেখানে চাপ থাকবে সেখানে কি হবে, একটা যদি আমরা কেন্দ্রের সাথে যোগ করে দিই তখন কি হবে, একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই আবদ্ধ ক্ষেত্রটাকে বলি আমরা হচ্ছে বৃত্তকলা। আবদ্ধ ক্ষেত্রটাকে আমরা বলি হচ্ছে বৃত্তকলা। তো আমরা একটু দেখি বৃত্তকলা হলে কি হবে। বৃত্তকলাটা হচ্ছে, ধরেন এই যে এখানে একটা বৃত্ত আছে। তো যদি বৃত্তের দুইটা ব্যাসার্ধ ধরি আমরা, ব্যাসার্ধ আর হচ্ছে চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলছি হচ্ছে বৃত্তকলা। আমরা আমাদের ভাষায় একটু বলি, ধরেন আমি এখানে একটা বৃত্তচাপ নিলাম, একটা বৃত্তচাপ নিলাম, আমি এই বৃত্তচাপটাকে কেন্দ্রের সাথে যোগ করে দিলাম। তো কেন্দ্রের সাথে যোগ করে দিলে আমরা বলতে পারি হচ্ছে এই বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করবে, আর কোণ তৈরি করার পাশাপাশি এখানে কি হবে, একটা আবদ্ধ অঞ্চল তৈরি হবে। এই আবদ্ধ অংশটাকে বলা যাবে বৃত্তকলা। তো এখানে দেখেন এইটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আমরা কিন্তু ইচ্ছা করে বৃত্তের ব্যাসার্ধ নেই। অটোমেটিক যখন কেন্দ্রের সাথে আমরা হচ্ছে পরিধির এই বিন্দুটা যোগ করে দিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে কি তৈরি হয়ে গেল, ব্যাসার্ধ তৈরি হয়ে গেল। তো এখানে সংজ্ঞায় বলা আছে যে বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং সংশ্লিষ্ট বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ খণ্ডিত অংশকে, অর্থাৎ আবদ্ধ একটা খণ্ডিত অংশ, অর্থাৎ এই সবটা বৃত্ত থেকে একটা খণ্ডিত অংশ যেটা থাকবে সেটাকে বলবো আমরা বৃত্তকলা। তো আমরা আহ, যা যা পড়লাম, তো এগুলোর মধ্যে যে সূত্রগুলো ছিল সেটা আপনাদের একটু মনে করে দিই। যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলেছিলাম হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলেছিলাম হচ্ছে আর, তারপর হচ্ছে বলেছিলাম বৃত্তের ব্যাস হচ্ছে 2r, পরিধি বলেছিলাম 2πr, পরিধি বলেছিলাম 2πr, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এই সূত্রগুলো জাস্ট আমরা একটু টুকে রাখি, আমরা ম্যাথ করার সময় এগুলো আমাদের কাজে লাগবে। পাই আর স্কয়ার অর্থাৎ পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন যদি হচ্ছে আমরা বলি এইখানে একটা কোণ আছে, মনে করেন এই কোণের নাম হচ্ছে থিটা কোণ, যেহেতু আমরা কোণকে থিটা দিয়ে প্রকাশ করি, আমরা বললাম এখানে কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই কোণটা, এই কোণটা হচ্ছে থিটা কোণ। আর এই সবটা কোণ কত ডিগ্রি বলেন তো, এই টোটাল কোণটা কত ডিগ্রি, সবটা কোণ, অর্থাৎ এই বৃত্ত, একটা বৃত্ত কতটুকু কোণ তৈরি করে, একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি কোণ তৈরি করে। একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ তৈরি করে। কিভাবে করে, ধরেন আমি যদি এভাবে বলি, আমি যদি বৃত্তের মাঝখানে মাঝখানের অংশটাকে যদি এইভাবে কাটি, ধরেন এভাবে যদি আমি কাটি, মাঝখানের অংশটা দেখাচ্ছি, আমি যদি এই মাঝখানে এভাবে কাটতাম, মানে এটা ধরেন বৃত্তটা কেন্দ্র, তাহলে এখানে দেখেন একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এখানে একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এখানে একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 4টা 90 ডিগ্রি, মানে 4 নং 36, 360 ডিগ্রি কোণ। তাহলে আমরা যদি বলি একটা বৃত্ত কতটুকু কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে। তো এখন এই সবটা কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা যদি বলি বৃত্তকলার ক্ষেত্রফলটা কতটুকু, মানে এইটুকুর ক্ষেত্রফল কত, আমরা তো দেখলাম সবটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তকলার ক্ষেত্রফল কতটুকু। তো বৃত্তের সবটার ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করি। তো দেখেন আমরা যদি ঐকিক নিয়ম করি যে সবটার জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি, ভালো করে খেয়াল করেন, সবটার জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ এই সবটার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। আমি লিখলাম যে 360 ডিগ্রি যে কোণ, তার জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন আমি যদি বলি আপনাকে 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কতটুকু, সবটার জন্য হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যদি 1 ডিগ্রি হয় তাহলে কি হবে, 360 এখানে ভাগ হবে, অর্থাৎ 1 ডিগ্রি হলে কম হবে, 360 ভাগ হয়ে যাবে। এখন যদি আমি আপনাকে বলি যে থিটা ডিগ্রির জন্য, তো এই 1 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি কি বেশি, বেশি হলে আবার কি হবে, গুণ হবে। প্রথমে বলেছি 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, 1 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ভাগ 360। এখন যদি আমি বলি যে থিটা ডিগ্রির জন্য, থিটা হতে পারে 5, হতে পারে 6 ডিগ্রি, হতে পারে 7 ডিগ্রি, হতে পারে 100 ডিগ্রি। তো থিটা ডিগ্রির জন্য কি হবে, এখানে একটা থিটা গুণ হবে, অর্থাৎ থিটা উপরে গুণ হবে। যদি গুণ হয় তাহলে আমরা বলতে পারি যে থিটা ডিগ্রির জন্য, যেখানে থিটা ডিগ্রি থাকবে তার জন্য যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কতটুকু, পাই আর স্কয়ার বাই 360 ইন্টু থিটা। অথবা আমরা বলতে পারি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, মানে আপনি এটা যেভাবে বলেন না কেন। আমি বলি থিটাকে যদি এখানে লিখি তাহলে বলতে পারি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, বই এভাবে লিখে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, সেটা কি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ঠিক আছে, সবাই হচ্ছে আমরা এখানে একটা জিনিস লিখে রাখি যে পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো সবাই আশা করি এটা টুকে নিয়েছি।
তো আমরা এখান থেকে দেখলাম যে বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। কোশ্চেন কি বলছে আপনি? আবার একটু আবার একটু আবার একটু বলেন ভাই। স্যার কোশ্চেন ছিল একটা বৃত্তকলার যে ক্ষেত্রফলটা এটা ইনটু পাই আর স্কয়ার না, আমি তো 2 পাই আর জানতাম না। না 2 পাই না, যদি জেনে থাকেন 2 পাই হলে মানে ভুল লিখেছেন, পাই আর স্কয়ার হবে ক্ষেত্রফল। তাহলে আমি ভুল লিখছিলাম। পাই আর স্কয়ার হবে মানে ওকে। আমরা অনেক সময় যে পরিধি সেটা মিলাই ফেলি। ক্ষেত্রফল হবে স্যার। হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বাই 360 ক্ষেত্রফলটা হবে। ঠিক আছে, কিভাবে আসলে এটা আমি দেখলাম এখানে। তারপর 360 ইনটু পাই আর স্কয়ার। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তকলা দেখলাম। এখন আমরা যা যা পড়লাম সবগুলো সম্পর্কে জাস্ট 1 মিনিটের একটা জিস্ট সামারি আমরা টানি সবগুলো নিয়ে। তো আমরা এই চিত্রের মধ্যে আমরা যা যা পড়েছি সবকিছু আছে। অর্থাৎ এখানে বৃত্তের যদি এটা কেন্দ্র হয় তাহলে এই অংশগুলো হচ্ছে এক একটা ব্যাসার্ধ, আবার এই সবটা হচ্ছে বৃত্তের ব্যাস, আবার এই সবটাকে আমরা জেও বলতে পারি, আবার এখানে যে কোনো রেখা টানলে সেটাকে আমরা কি বলি, এই যে কর্ড বলি বা জে বলি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে বৃত্তের থেকে যদি একটা অংশ কেটে নেই, যদি আমি এখান থেকে এইটুকু কাটি তাহলে এটা হচ্ছে বৃত্তের একটা চাপ হবে। চাপের সাথে এই যে যদি আমরা ব্যাসার্ধ গুলো জুড়ে দেই কেন্দ্রের সাথে তাহলে সেটা হবে বৃত্তকলা। তো আবার যদি হচ্ছে এই যে বাইরের গুলো এখন আমরা পড়ি নাই, আর বৃত্তের যে বাইরের যে অংশটা অর্থাৎ বৃত্তের যে পরিসীমা বা বৃত্তের চারপাশের যে অংশটা সেই সবটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। মানে একটা চুড়ি, হাতের চুড়ি আর কি। আপনি যদি একটা হাতের চুড়িকে ভেঙে লম্বা করেন তাহলে এই লম্বা অংশটা হচ্ছে একটা দৈর্ঘ্য, কিন্তু দেখেন লম্বা অংশটাকে আপনি স্কেল দিয়ে মাপতে পারবেন, 2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আপনি বলতে পারবেন। তাহলে এই যে হাতের চুড়িটা কিন্তু একটা বৃত্ত, এটা যদি আমরা ভাঙি, যদি লম্বা করি কেটে, তাহলে এই যে লম্বা অংশটা এটা হচ্ছে বৃত্তের পরিধি, মানে পরিধি হচ্ছে একটা দৈর্ঘ্য। কিন্তু ক্ষেত্রফলটা হচ্ছে শুধু এখানে মানে হচ্ছে এটা ক্ষেত্রফল, অর্থাৎ এখানে স্কয়ার মিটার বা স্কয়ার সেন্টিমিটার হবে। আর বাকি যা আছে এখানে ব্যাসার্ধ আছে, মিটার বা সেন্টিমিটার যাই বলি না কেন, তারপর হচ্ছে ব্যাস আছে মিটার বা সেন্টিমিটার হবে, পরিধি আছে মিটার বা সেন্টিমিটার হবে। শুধু ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে মিটার স্কয়ার অথবা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। তো আমরা এখন পরের অংশে যাচ্ছি। আমরা এতক্ষণ ধরে শুধু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। এখন আরো আরেকটু আমরা ডিপে যাই। আমরা হচ্ছে এখন বৃত্তের সাথে কোণের সম্পর্কগুলো নিয়ে একটু কথা বলি। তো আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে দুইটা কোণের কথা সবাই জানি, একটা হচ্ছে পরিধিস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটা হচ্ছে পরিধিস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো পরিধিস্থ কোণটা হচ্ছে বৃত্তের পরিধির সাথে যে কোণ তৈরি হয়। আমি চিত্রকে দেখাবো, জাস্ট সিম্পলি চিন্তা করি, বৃত্তের পরিধিস্থ কোণটা হচ্ছে বৃত্তের পরিধির সাথে যে কোণ তৈরি হয় সেটাকে বলি আমরা বৃত্তের পরিধিস্থ কোণ। আর এই পরিধিস্থ কোণের আরেকটা নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। পরিধিস্থ কোণের আরেকটা নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখন দেখেন এই যে বৃত্তস্থ কোণটা, তার সাথে হচ্ছে আসবে কেন্দ্রস্থ কোণের কথা। বৃত্তস্থ কোণের সাথে আসবে কেন্দ্রস্থ কোণের কথা। তার আগে আমরা হচ্ছে বৃত্তস্থ কোণটা একটু চিত্র এঁকে দেখে নেই। ধরেন আমরা এখানে একটা বৃত্ত এঁকেছি। তো বৃত্তের এটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি যদি এটা হয়, তো আমি যদি এখানে একটা কোণ তৈরি করি, ধরেন আমি এখান থেকে আহ একটা কোণ তৈরি করলাম, জাস্ট এই কোণটা, এখানে যে কোণটা তৈরি করলাম এই কোণটা হচ্ছে কার সাথে আছে দেখেন, এটা কোণটা তৈরি হচ্ছে পরিধির সাথে উৎপন্ন হয়েছে, পরিধির সাথে। তাহলে আমরা বলতে পারি এই কোণের নাম হচ্ছে বৃত্তের পরিধিস্থ কোণ, বা এখানে হচ্ছে বৃত্তস্থ কোণ বলতে পারি, বলতে পারি বৃত্তস্থ কোণ বা হচ্ছে পরিধিস্থ কোণ। তো এই যে বৃত্তস্থ কোণ আর পরিধিস্থ কোণ এর কথা বললাম। তো যদি আমরা নিচের অংশটা ধরি, আপনি কিন্তু নিচের অংশটাকে চাপ বলতে পারেন। এখান থেকে এটুকু যদি একটা দৈর্ঘ্য আমি চিন্তা করি যে এই অংশটা হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে এখান থেকে শুরু করে এইটুকু যদি আমি ঘুরে আসি তাহলে এটা হচ্ছে কি বৃত্তের একটা চাপ। তো এখন যদি একটা চাপের উপর আমি অনেকগুলো আহ, কোণ আঁকতে চাই, অর্থাৎ একটা চাপের উপর আমি অনেকগুলো পরিধিস্থ কোণ আঁকবো, তাহলে দেখা যাবে যে সবগুলো পরিধিস্থ কোণের মান সমান। ধরেন আমি এরকম করে একটা কোণ আঁকলাম, দেখেন তো এই কোণটাও কিন্তু সেম চাপের উপর, চাপ কিন্তু সেম, কিন্তু কোণ দুইটা আলাদা। কোণ দুইটা আলাদা হলেও কোণ দুইটার মান কিন্তু সেম হবে। অর্থাৎ আমি যদি বলি এই কোণের মান 50 ডিগ্রি, তাহলে এটাও হবে 50 ডিগ্রি। এটা যদি বলি আমি 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি একই চাপের উপর দুইটা পরিধিস্থ কোণ আমি নেই, একই চাপের উপর যদি আমরা দুইটা পরিধিস্থ কোণ নেই, তাহলে ওই পরিধিস্থ কোণ দুইটা পরস্পরের সমান হবে। পরিধিস্থ কোণ দুইটা কি হবে, পরস্পরের সমান হবে। এইটাই আমাদের পরের স্লাইডে লেখা আছে, আপনারা একটু স্লাইডটা ভালো করে দেখেন। বলা আছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। অর্থাৎ একটা চাপের উপর যদি আমরা কয়েকটা নেই, 2টা 3টা 4টা 5টা, আপনি যে কয়টা খুশি আঁকতে পারেন। আপনি
যে কয়টা খুশি খুশি কোণ নেবেন, এই প্রত্যেকটা কোণ কি হবে, একটা একটা সমান হবে। কারণটা হচ্ছে এই সবগুলা পরিদৃষ্ট কোণ একটা চাপের উপর অবস্থিত। সবগুলা পরিদৃষ্ট কোণ একটা চাপের উপর অবস্থিত, তাই আমরা বলতে পারি যে একই চাপের উপর অবস্থিত হলে যে পরিদৃষ্ট কোণগুলো আছে সেগুলো কি হবে, পরস্পর সমান হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো, আমরা একটু এখন দেখবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে পরিধির সাথে কোণ, এখন আমরা দেখবো হচ্ছে কেন্দ্রের সাথে কি কোণ তৈরি করে। এখন আমরা দেখবো কেন্দ্রের সাথে কি কোণ তৈরি করে। তো কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তটার যদি কেন্দ্রের সাথে কোনো একটা কোণ তৈরি করে। তো দেখেন, আমি যদি হচ্ছে এখানে একটা বৃত্ত নেই, বৃত্তের সাথে যদি আমি হচ্ছে একটা কোণ নেই, ধরেন আমি যদি বলি এখানে হচ্ছে বৃত্তটার কেন্দ্র আছে, আমি বললাম এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। হ্যাঁ, এখানে হচ্ছে আমি কেন্দ্র নিলাম। আহ এটা হচ্ছে ধরেন বৃত্তটার কেন্দ্র। এখন যদি আমি কেন্দ্রের সাথে কোণ আঁকতে চাই, তাহলে আপনি এভাবে কোণ আঁকতে পারবেন। এটা একটা কোণ হতে পারে। হুম, এটা ধরেন একটা কোণ হলো। এইভাবে একটা কোণ আঁকলাম। তাহলে এই যে কোণটা, এটা কিন্তু আর পরিধির সাথে তৈরি হয় নাই। এই কোণটা কিন্তু এখন আর পরিধির সাথে তৈরি হয় নাই, এই কোণটা তৈরি হয়েছে কেন্দ্রের সাথে। তাহলে বৃত্তের যে কোণটা কেন্দ্রের সাথে তৈরি হবে, বৃত্তের যে কোণটা কেন্দ্রের সাথে তৈরি হবে, সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণকে অন্য কোনো নামে ডাকা হয় না, কিন্তু পরিধিস্থ কোণকে আমরা কি নামে ডাকি? আমরা ডাকি হচ্ছে বৃত্তস্থ কোণ নামে। তাহলে পরিধিস্থ কোণ যেটা আছে সেটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে টুকে রাখবো যে যদি আমরা কেন্দ্রের সাথে কোন একটা কোণ তৈরি করি, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে একটা শর্ত, সেটা হচ্ছে যদি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একটা চাপের উপর অবস্থিত হয়। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি একটা চাপের উপর অবস্থিত হয়, তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। যেমন আমি এখানে যে কোণটা এঁকেছি, এটা কি কোণ ছিল? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন আমি সেম চাপের উপর একটা পরিধিস্থ কোণ নেব। অর্থাৎ আমাদের চাপ কিন্তু এই যে সেম। অর্থাৎ এখানে যে চাপটা, এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমার একটা চাপ। তো আমি হচ্ছে এখানে যতগুলো কোণ আঁকবো সবগুলো হচ্ছে এই চাপের উপরেই। ধরেন আমি হচ্ছে এখান থেকে আরেকটা কোণ নিলাম পরিধির সাথে। এখন এই দুইটা জায়গার মধ্যে কমন বিষয় কোনটা? কমন বিষয় হচ্ছে দুইটা কোণ একটা চাপের মধ্যে আছে। দুইটা কোণ একটা চাপের মধ্যে আছে। যদি এমন হয় যে একই চাপের উপর যদি দণ্ডায়মান হয় দুইটা কোণ, তার মধ্যে একটা যদি হয় কেন্দ্রস্থ, আরেকটা যদি হয় পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে পরিধিস্থ কোণের ডাবল। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বড় হবে। এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি খালি চোখে। আর আপনি যদি বলেন যে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি বলেন, তাহলে নিচের কোণটা হবে 60 ডিগ্রি। আর নিচের কোণটা যদি 60 হয়, তাহলে উপরেরটা হবে 30 ডিগ্রি। বা নিচেরটা যদি হয় যদি আমি বলি নিচেরটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে উপরেরটা হবে 35 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি একই চাপের উপর অবস্থিত হয়, একই চাপের উপর অবস্থিত হলে, তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা আছে সেটা কি হবে, বড় হবে। কেন্দ্রস্থ কোণটা বড় হবে, আর পরিধিস্থ কোণটা হবে তার ছোট বা তার অর্ধেক বলতে পারি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি হয় 100 ডিগ্রি, পরিধিস্থ কোণ হবে 50 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ যদি হয় 100 ডিগ্রি, পরিধিস্থ কোণ হবে 50 ডিগ্রি। তো এইটাকে আমরা ঘুরায় বলতে পারি। কিভাবে বলতে পারি? আপনারা বলছেন যে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বড়, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে ডাবল, আর পরিধিস্থ কোণটা হচ্ছে কি অর্ধেক। তো আমরা এখানে বলছি হচ্ছে যে এই পরিধিস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার আমরা এটাও বলতে পারি যে কেন্দ্রস্থ কোণটা হবে পরিধিস্থ কোণের ডাবল। এক কথাকে আমরা দুইভাবে বলছি। যদি আমরা বলি যে আহ কেন্দ্রস্থ কোণের কথা, তাহলে আমরা বলবো কেন্দ্রস্থ কোণটা হবে পরিধিস্থ কোণের ডাবল। আর যদি বলি আমরা পরিধিস্থ কোণের কথা বা বৃত্তস্থ কোণের কথা, তখন আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথ কতবার এসেছে তার কোনো হিসাব নাই। সিম্পল একটা জিনিস। আপনারা অনেকে হচ্ছে ভুলে যান যে কোনটা কেন্দ্রস্থ কোনটা পরিধিস্থ, এটা অনেক সময় মনে থাকে না, এমন হয়। তো যদি এরকম হয়, তখন আপনারা যেটা করবেন, চিত্র এঁকে ফেলবেন তাড়াতাড়ি করে। চিত্র আঁকলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। কারণ খালি চোখেই দেখা যায় যে কেন্দ্রস্থ কোণটা সবসময় বড় হয়। আপনি যখন ফ্রি হ্যান্ডে চিত্র আঁকবেন তখনই দেখবেন যে কেন্দ্রস্থ কোণটা বড় হবে। তাহলে এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা চিত্রের সাথে একটু দেখি যে সবগুলো একসাথে আমরা যেগুলো এতক্ষণ পড়লাম। তো এইখানে ধরেন আমি যে কোণটা আঁকলাম, এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। আমি এখানে যে কোণটা আঁকলাম সেটা হচ্ছে একটা পরিধিস্থ কোণ। আর যদি আমরা দুইটা কোণকে একসাথে আঁকি একটা চাপের উপর, যদি একটা চাপের উপর হয়, তাহলে কি হবে, কেন্দ্রস্থ কোণটা বড় হবে, পরিধিস্থ কোণটা হবে তার অর্ধেক। অর্থাৎ পরিধিস্থ কোণটা হবে অর্ধেক, কেন্দ্রস্থ কোণটা হবে তার ডাবল। এখন যদি আমি বলি একটা চাপ যদি না হয়, তাহলে কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ আমি যদি এখানে ধরেন বলি যে
দুইটা কোণ আমি নিলাম, কিন্তু হচ্ছে এখানে চাপ আলাদা আলাদা। দেখেন এখানে আমরা একটা পরিস্থিত কোণ নিয়েছি, আমি যদি এখানে একটা কেন্দ্রস্থ কোণ আঁকি অন্য একটা চাপ থেকে, আমি এখানে একটা কেন্দ্রস্থ কোণ আঁকলাম অন্য একটা চাপ থেকে, দেখেন দুইটা চাপ কিন্তু আলাদা। এই নিচের চাপটা হচ্ছে এইটুকু, অর্থাৎ এই নিচের যে চাপটা সেটা হচ্ছে এইটুকু মাত্র, অর্থাৎ এখান থেকে শুরু এইটুকু পর্যন্ত। আর এই যে উপরের এটা চাপ কিন্তু হচ্ছে আপনার বড়, অর্থাৎ এখান থেকে শুরু করে ঘুরে হচ্ছে আসবে হচ্ছে এইটুকু পর্যন্ত, এটুকু পর্যন্ত। তাহলে দুইটা চাপ আলাদা হলে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। যদি দুইটা চাপ সেম হয় তখন হচ্ছে তাদের মধ্যে কি থাকবে, একটা সম্পর্ক থাকবে। তো এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি এই পয়েন্টটা বুঝে থাকি তাহলে আমরা এই পয়েন্টের ম্যাথ আছে, অর্থাৎ প্রিভিয়াস কিছু প্রশ্ন আমরা সলভ করতে পারি সিম্পল একেবারে। আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করে আহ দুইটা ম্যাথ সলভ করে ফেলি। ঠিক আছে, ম্যাথ গুলো কোথায় আমি একটু দেখছি। আচ্ছা তাহলে দেখেন, আহ যেটা বলছিলাম আর কি, তো এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, তো এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন যদি আমরা হচ্ছে আপনার অর্ধবৃত্তস্থ কোণের কথা বলি, অর্থাৎ যদি আপনার বৃত্তটা যদি অর্ধেক হয় তখন কি হবে, আপনারা একটু জাস্ট কষ্ট করে একটু দেখে নেন এই দুইটা ম্যাথ, আপনারা তাড়াতাড়ি করে আপনাদের কমেন্ট বক্সে হচ্ছে অ্যান্সার গুলো দিয়ে দেন। তাড়াতাড়ি করে এই দুইটা ম্যাথের অ্যান্সার দিয়ে দেন, প্রশ্নটা একটু ভালো করে পড়েন, মানে কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা বৃত্তস্থ কোণ একটু ভালো করে খেয়াল করেন, খেয়াল করে হচ্ছে আপনারা প্রশ্নটা অ্যান্সার দিয়ে দেন। অ্যান্সার মানে চলে এসেছে, আপনারা একটু প্রথমটা অ্যান্সার কত সেটা লিখে দেন, তারপর হচ্ছে 2 নম্বরটা অ্যান্সার লিখে দেন। একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন 80, ভেরি গুড। দুজন দিয়েছেন 80, থ্যাংক ইউ। তো বলা ছিল যে হচ্ছে পরিধিস্থ কোণের পরিমাণ 40 হলে কেন্দ্রস্থ কোণ কত, ধর পরিধিস্থ কোণ যদি 40 হয় কেন্দ্রস্থ কোণ হবে তার ডাবল, 80 হবে। আচ্ছা গুড। আচ্ছা একজন হচ্ছে আপু মনে হয় ভেবেছেন 80 কি লেখা আছে, এটা বাংলায় লেখা ছিল যদিও, আচ্ছা যাই হোক বুঝতে পেরেছি। আর পরেরটা কথা হবে, বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ যদি 100 হয় পরিধিস্থ কোণের পরিমাণ কত। তো দুইজন আনসার দিয়ে ফেলেছেন 50 ডিগ্রি, অর্থাৎ ওকে, মানে আপু দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, আর সবাই হচ্ছে পাচ্ছেন। তো আমরা দেখলাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ এখানে যদি 100 হয় তাহলে অবশ্যই পরিধিস্থ কোণটা তার অর্ধেক হবে। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে যদি আমরা কেন্দ্রস্থ পরিধিস্থ কোণটা যদি অর্ধবৃত্তের মধ্যে আঁকি, ঠিক আছে, অর্ধবৃত্তের মধ্যে, এটা একটু ভালো করে খেয়াল করেন সেমি সার্কেলটা। যদি কোন একটা আহ, কেন্দ্রস্থ কোণ বা কোন একটা পরিধিস্থ কোণ, এতক্ষণ আমরা এঁকেছিলাম পুরো বৃত্ত নিয়ে, আর এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি অর্ধবৃত্ত নিয়ে। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হলে কি হবে দেখেন। তো অর্ধবৃত্ত হলে যে মজার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কোণের মানটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ এখানে অর্ধবৃত্ত থাকলে, অর্ধবৃত্ত আমরা তখনই বলি যদি কোনো একটা বৃত্তকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ বৃত্তের পরিধিকে যদি আমরা সমান দুই ভাগে কেটে নেই, তাহলে দুইটা কি হবে, অর্ধবৃত্ত তৈরি হবে। অর্থাৎ একটা বৃত্তকে সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে দুইটা অর্ধবৃত্ত তৈরি হবে। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, বলা হচ্ছে যে পরিধির অর্ধেক অংশের সমান চাপকে অর্ধবৃত্ত বলে, অর্থাৎ আমরা যদি এই পরিধির এটাকে অর্ধেক করেছি, অর্ধেক অর্ধেক করার পরে যে অর্ধেক অংশের সমান যে চাপটা, এই চাপটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তস্থ যে কোণটা, অর্ধবৃত্তের মধ্যে যে বৃত্তস্থ কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি সবসময়। অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা তৈরি হবে সেটা হবে 90 ডিগ্রি। তার মানে এইখানে আমরা একটা অর্ধবৃত্ত নিয়েছি, নেওয়ার পরে এখানে আমরা কি করেছি, একটা আহ বৃত্তস্থ কোণ এঁকেছি, মানে পরিধিস্থ কোণ এঁকেছি। আর এই পরিধিস্থ কোণটা হবে অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি। আমরা যদি হচ্ছে চিত্র এঁকে ফেলি তাড়াতাড়ি করে, তো ধরেন আমরা একটা চিত্র আঁকলাম এখানে। তো চিত্র আঁকার পরে আমরা যদি হচ্ছে দেখি, যদি চিত্রটা আঁকার পরে আমরা যদি এটাকে বৃত্তটাকে অর্ধেক ভাগ করি, আমরা এখানে একটা বৃত্ত আঁকলাম। তো আমরা বৃত্ত আঁকার পরে যদি এটাকে দুই ভাগে ভাগ করি, তো দুই ভাগে ভাগ করার পরে যদি তারপর হচ্ছে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ চিন্তা করি তাহলে কিভাবে হবে। তো দেখেন এইখানে কিন্তু আপনি কেন্দ্রস্থ কোণ রাখতে পারবেন না, কারণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এখানে কেন্দ্রতেই। অর্থাৎ আপনি যদি কোণ আঁকতে চান তাহলে আপনাকে এখানে কোণটা হিসাব করে নিতে হবে, এখানে কোণটা হবে 180 ডিগ্রি, এক সরল কোণ। মানে একটা সরলরেখার উপর যে কোণ থাকে সেটাকে আমরা কি বলি, এক সরল কোণ বলি। আর এখানে যদি আমরা পরিধিস্থ কোণ আঁকি, মানে অর্ধবৃত্ত যেটা আছে সেই চাপের উপর যদি আমরা পরিধিস্থ কোণ আঁকি তাহলে সেটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি তৈরি হবে, অর্থাৎ এখানে একটা সমকোণ তৈরি হবে। তাহলে এখানে যে কোণটা আছে সেই কোণটা হবে কি, সেই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তের মধ্যে যে বৃত্তস্থ কোণটা আঁকা হবে। এখানে কি বি সমান 90 ডিগ্রি? অবশ্যই বি সমান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর নিচেরটা হচ্ছে কত, 180। যদি আমরা বলি পরিধিস্থ কোণ যদি 90 হয় তাহলে
কি হবে, কেন্দ্রস্থখন হবে তার ডাবল 180, আর এটা এমনি আমরা দেখতে পাচ্ছি 180। এইটা নিয়ে ম্যাথ আসে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আসে, তো আপনার হচ্ছে এটা একটু ভালো করে মনে রাখবেন। আমরা হচ্ছে স্পর্শকটা একটু দেখে আসি। তো এর পরের স্লাইডে আমরা যাব। স্পর্শক হচ্ছে যদি বৃত্তের বাইরের কোনো একটা বিন্দুতে একটা রেখাকে আমরা স্পর্শ করাই, তাহলে কি তৈরি হবে, স্পর্শক তৈরি হবে। ধরেন কোন একটা বৃত্ত আমরা আঁকলাম, কোন একটা বৃত্ত এঁকে যদি আমরা জাস্ট এই বৃত্তটার বাইরে কোনো একটা রেখাতে স্পর্শ করাই, জাস্ট একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শ করাই, ধরুন আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে, আমি হচ্ছে এই বিন্দু বরাবর একটা রেখাকে টানলাম। টানলে দেখেন এইখানে কি হবে, একটা স্পর্শক তৈরি হলো, মানে এইটা হয়ে গেল স্পর্শক। আমি বলতে পারি যে পরিধির উপর কোন একটা বিন্দুতে বৃত্তের পরিধির উপর কোন একটা বিন্দুতে যদি কোনো একটা সরলরেখা কি করে স্পর্শ করে, তাহলে এই সরলরেখাটাকে বলা হবে স্পর্শক বা হচ্ছে তির্যক। কি বললাম, বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা সরলরেখা আসে, তাহলে সরলরেখা আসলে যে স্পর্শ বিন্দুটা হবে, স্পর্শ বিন্দুতে যদি যদি স্পর্শ করে, তাহলে আমরা সরলরেখাটাকে বলবো হচ্ছে স্পর্শক। তো মনে রাখতে হবে যে বৃত্তের কোন একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যাবে, এর বেশি স্পর্শক আঁকা সম্ভব না। বৃত্তের নির্দিষ্ট কোন একটা বিন্দুতে একটার বেশি আপনি স্পর্শক আঁকতে পারবেন না, অর্থাৎ বৃত্তের কোন একটা বিন্দুতে আপনি সর্বোচ্চ একটাই স্পর্শক আঁকতে পারবেন। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট দেখেন। তো আপনি যদি হচ্ছে অন্য স্পর্শক আঁকতে চান, তাহলে বিন্দু কিন্তু এটা থাকবে না, অন্য বিন্দু হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি এখানে আরেকটা স্পর্শক আঁকার চেষ্টা করবো, আপনি আঁকতে পারবেন, তখন হচ্ছে ওই বিন্দুর আর থাকবে না, অন্য বিন্দুতে হয়ে যাবে। অর্থাৎ দেখেন এখানে স্পর্শ বিন্দু হচ্ছে এইটা, তো এখন আমরা চলে গেছে এখানে, আমি যদি আবার এখান থেকে আবার একটা আঁকার চেষ্টা করি, তাহলে দেখেন এই স্পর্শ বিন্দুটা আবার উপরে চলে গেছে। অর্থাৎ আপনি একটা বিন্দুতে সর্বোচ্চ একটাই স্পর্শক আঁকতে পারবেন। আর এই স্পর্শক নিয়ে আরো কিছু ঘটনা আছে, যেমন হচ্ছে যদি স্পর্শকের উপর যদি আমরা এখানে যদি স্পর্শ কেন্দ্র থেকে যদি কোনো একটা রেখা স্পর্শ বিন্দুতে টানি, তাহলে সেটা অবশ্যই অবশ্যই লম্ব হবে। কি বললাম, কেন্দ্র থেকে। তো আমি ধরেন বললাম যে এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র আছে, আমরা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা রেখাকে, আমি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা রেখা আনলাম কোথায়, স্পর্শ বিন্দুতে। আনলে স্পর্শ বিন্দু যেহেতু একটাই, স্পর্শ বিন্দুতে আনলে অটোমেটিক এখানে কি তৈরি হবে, একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তো এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি যে বৃত্তের যে কোনো বিন্দুতে আপনি স্পর্শক আঁকলেন, আঁকার পরে স্পর্শ বিন্দুতে বা স্পর্শ আহ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে, তার উপর কি হবে, স্পর্শকটা লম্ব হবে। আমি যদি বলি এই রেখাটা কি ব্যাসার্ধ, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ ব্যাসার্ধ, কারণ আমি কেন্দ্র থেকে নিয়েছি। আর এটা কি হবে, স্পর্শক। তাহলে এটা বলা হয়েছে যে স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এটা। আমি যদি এখান থেকে আরো ব্যাসার্ধ নিতাম, তাহলে আপনি এখানে ব্যাসার্ধ নিতে পারতেন, এখানে ব্যাসার্ধ নিতে পারতেন, কিন্তু এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুগামী না, এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুগামী না, শুধু এই ব্যাসার্ধটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী। তাহলে এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুগামী হওয়ার কারণে আমরা বলতে পারি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হবে, সবসময় একটা লম্ব তৈরি করবে, স্পর্শকের সাথে লম্ব তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে বাইরের যে স্পর্শকটা, তার সাথে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা কি তৈরি করেছে, একটা লম্ব তৈরি করেছে। তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা মনে রাখলাম যে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা স্পর্শক আমরা আঁকি, স্পর্শটা কি করবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব তৈরি করবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব তৈরি করবে। তো এখন যদি ছেদকের কথা বলি, যদি স্পর্শকের পরে আমরা ছেদকের কথা বলি, তাহলে যেটা হবে যে ছেদকটা হচ্ছে জাস্ট কিছুই না, স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে স্পর্শ করবে, আর ছেদক হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যাবে, ছেদক হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যাবে। তো আমরা যদি হচ্ছে ছেদকের কথা বলি, তাহলে ছেদকটা দেখবো হচ্ছে বৃত্তকে যদি দুইটা বিন্দুতে কোন একটা রেখা মানে ছেদ করে, দুইটা বিন্দুতে একটা রেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ছেদক। অর্থাৎ এইভাবে কিন্তু কোনো রেখা আসবে না, এরকম কোনো রেখা আমাদের আসবে না। যদি একটা রেখা একটা বিন্দুতে ছেদ করা মানে হচ্ছে বৃত্তটাকে বেদ করে যাবে, অর্থাৎ বৃত্তের দুই পাশে এই রেখাটা থাকবে, এই অংশ থাকবে, এই অংশ থাকবে। তো এটাকে আমরা ছেদক বলি না, ছেদক ওইটাকেই বলি যেখানে হচ্ছে আপনার বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করবে। যদি বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করে, তখন সেটাকে আমরা স্পেশালি ছেদক বলি। তাহলে বৃত্তের ছেদকের বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে, বৃত্তে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। তো আর হচ্ছে এই স্পর্শক আর ছেদক নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, সেগুলো হচ্ছে আহ মানে যদি একটা বৃত্তের ভিতরে ছেদ করে বা দুইটা বৃত্ত ছেদ করে, এরকম অনেকগুলো ঘটনা আছে, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তো আজকের ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়লাম, এখন পর্যন্ত আমরা বেসিকে আছি, পরের ক্লাসেও কিছু অংশ বেসিক থাকবে, তারপর হচ্ছে ম্যাথে যাব আমরা।
তো এই বৃত্তের অংশটা, বৃত্তের পার্টটা হচ্ছে একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে বৃত্তের পার্টে আপনার প্রচুর থিওরি আছে, মানে ম্যাথের তুলনায় থিওরি অনেক বেশি। চলে যাব। তো আপনাদের জন্য যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা আজকে যা যা পড়েছেন সেই ক্লাসটা আবার একটু ভালো করে দেখবেন, ক্লাসের ভিডিওটা আবার দেখবেন, দেখে এগুলো হচ্ছে নোট করে নেবেন। নোট করে নিয়ে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের গ্রুপে করবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবেন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমাদের 40 মিনিট শেষ হয়ে যাবে, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন।